প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। যেহেতু প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মাহবুব চন্দ্র। মুক্ত কথা অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। সর্বডানে বসা আছেন আনোয়ারুল হক কালু, ব্যবসায়ী নেতা এবং সংস্কৃতজন। ডানে বসা আছেন আনসারুল হক, বিএনপির সিনিয়র নেতা মেহেরপুর। দুজনের সাথে কথা বলবো বিষয় রাজনীতি। সঙ্গে থাকবেন। আনোয়ারুল হক কালু এবং আনসারুল হক, আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন। আলোচনাটা যদি আমি এখান থেকে শুরু করি, বিএনপির দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে রেখে মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল সমাপ্ত হলো। আনোয়ারুল হক কালু যদি আলোচনাটা এইভাবে শুরু করেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠান সকলকে শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করছি। আপনি মেহেরপুর জেলা কাউন্সিল নিয়ে যে প্রশ্ন রেখেছেন, সে ব্যাপারে প্রথমেই আমি যেই কথাটি বলতে চাই, আপনি অবশ্য প্রশ্নেই বলেছেন যে দ্বন্দ্বের কথাটা উল্লেখ করেই যে কাউন্সিল সম্প্রতি মেহেরপুর জেলায় অনুষ্ঠিত হলো, সেই কাউন্সিল নিয়ে বিএনপির মানুষের মধ্যেই এক ধরনের এক ধরনের মত পার্থক্য আছে। একটা পক্ষ কাউন্সিলের সরাসরি তারা সম্পৃক্ত হয়েছে, একটা বৃহৎ অংশ যারা এই কাউন্সিলে কোনোভাবেই সম্পৃক্ত হন নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, যদিও আমি এখন রাজনীতিতে তবে আমার কোনো পদ পদবি নেই, আমি মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। কাউন্সিলে যেটা দেখলাম, আমার বাড়ি এই শহরে, আমার জন্ম এই শহরে, আমার বেড়ে ওঠাও কিন্তু এই শহরে। শহরের সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার একটা ব্যক্তিগত যোগাযোগ, রাজনীতির বাইরেও আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেনে। সেই চেনার মধ্যে দিয়ে আমি মানুষের কাছ থেকে যে কাউন্সিল সংক্রান্ত যে মতামত আমি বোঝার চেষ্টা করেছি। এই যে কাউন্সিল হচ্ছে, কাউন্সিলে এক ধরনের দেখানো এক ধরনের স্বচ্ছতার কথা হয়তো আমার শ্রদ্ধেয় নেতা আসল মামা হয়তো বলবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সবকিছুই যখন নিজেদের, আপনি স্বচ্ছতার স্বার্থে নির্বাচন দেখালেন, নির্বাচনের মধ্যে দিয়ে একটা কমিটি তৈরি, এখন যেখানে ভোটার আপনার তৈরি, মানে যারা এই কাউন্সিলে ভোটার হবে সেটা আপনার তৈরি, নির্বাচন ব্যবস্থা আপনার, সমস্ত কিছুই আপনার, মানে যেটা বিশেষ করে গত 24 সালে আওয়ামী লীগের যে স্টাইলে নির্বাচনগুলো হলো, সেই স্টাইলের কোন রকমে বাইরে কোনো কিছু হয়েছে এই কাউন্সিল, এরকম আমার কাছে মনে হয়নি। যে সেই আমরা যেটা তখন কিছুটা যোগ করেই বলেছি যে আমরা আর মামারা, কাউন্সিলটাও ঠিক ওই ধরনেরই, আমরা এবং মামারা এরকমই হয়েছে। এবং অনেকে এরকম বলার চেষ্টা করছে, মানে আমি একদিন বাজারে, আমি আপনারা জানেন যে আমি ব্যবসায়ী মহলে আমার এক ধরনের প্রতিনিয়ত যোগাযোগ আছে, আমি নিয়মিত বাজারে ব্যবসায়ীদের সাথে বিভিন্ন জায়গায় আমি উঠা বসা করি। কাউন্সিলের ঠিক আগের দিন আমি বাজারে এক জায়গায় বসাচ্ছিলাম, তো বেশ কিছু লোকজন আমাকে প্রশ্ন করলো যে ভাই, কমিটি তো হয়েই গেল, আপনারা তো কিছুই করলেন না, এটা নিয়ে আপনারা কি ভাবছেন?
তা আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওদের মধ্যেই আবার একজন বলল, কমিটি মানে ওই যে কমিটি হলো ইভিএম কমিটি। মানে মন্তব্যটা করছে যে এটা এটা তো ইভিএম কমিটি। মানে ব্যাপারখানা ঠিক মানুষের মধ্যে কিন্তু কমিটি নিয়ে মানুষের প্রতিক্রিয়াটা ঠিক এইরকম আর কি, যে আপনার জিনিস আপনি আপনার মতো করে করে নিচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে। আম্মু একটু পরে ফোন করো, আমার একটা একটা টক শোতে আছে। আচ্ছা আচ্ছা, বন্ধ করি রাখি। আম্মা বলে, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা দেখছি আর কি দীর্ঘদিন ধরে, বিশেষ করে আমাদের বিএনপির রাজনীতিতে, যেখানে যোগ্যতার চাইতে আনুগত্য প্রধান এবং সেই সাথে অর্থ, এবং অনেক ক্ষেত্রে অর্থ দিয়েই আনুগত্যটাকে আরো শক্ত করা হয়েছে। এবং এই নির্বাচনেও বিভিন্ন ধরনের কথাবার্তা, মানে যে কাউন্সিল হয়েছে এরকম অনেকে, মানে যারা প্রার্থী হয়েছে বিশেষ করে উপজেলা পর্যায়ে এবং পৌরসভা পর্যায়ে, তাদের কাছে যারা ভোটার কেউ কেউ এরকম প্রস্তাবও করেছে যে আমাকে এটা দিতে হবে, এই দিতে হবে, মানে উপঢৌকনের কথা বলেছে, কেউ হয়তো নগদ অর্থের কথা বলেছে, এগুলো শোনা কথা। কেউ কেউ আইফোন চেয়েছে যে আপনাকে তো করিয়ে দেবো, তাহলে আমাকে একটা কি দেবেন আপনি। সেই কারণে যে খুব যোগ্য কমিটি হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এর জন্য আমি এখানে স্থানীয় নেতা যারা আছে তাদেরকে দায়ী করি। কারণ আমাদের যে প্রচলিত রাজনীতি, সেই প্রচলিত রাজনীতিতে নেতা হওয়ার জন্য যে প্রক্রিয়া আমাদের এখন চলছে, সেই প্রক্রিয়ায় তারা তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা অতিথি ছিলেন, বিশেষ করে জয়ন্ত কুণ্ডু, ওনাকে আমি অনেক দিন ধরেই মেহেরপুরের রাজনীতিতে, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় থেকে আমি খুব মেহেরপুরে নিয়মিত দেখছি। তখন মাসুদুর সভাপতি, মিল্টন সাহেব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ, তখন তো সবাই ঐক্যবদ্ধ রাজনীতি করেছে, এবং সমস্ত প্রোগ্রামে এই বাবু জয়ন্ত কুণ্ডু নিয়মিত এসছে। এবং আমার কাছে মনে হয়েছে যে ওনার কাছে মেহেরপুরের সমস্ত সাংগঠনিক তথ্য থাকার পরেও উনি এই কাউন্সিলে যে আচরণ করেছেন, মানে টোটাল কমিটি হওয়া থেকে একদম জেলা কাউন্সিল হওয়া পর্যন্ত ওনার আচরণে ওনাকে আমার কাছে বায়াসড মনে হয়েছে একটা পক্ষে। একজন কেন্দ্রীয় নেতা হিসাবে এইটা নিশ্চয়ই আমরা আশা করি, এবং এটা উনি কোন বিবেচনায় করেছেন সেটা উনি জানেন, আমরা বলতে পারবো। তবে যোগ্যতার বাজ বিচার ছাড়াই স্রেফ আনুগত্য এবং অন্যান্য কারণেই আজকের এই পরিস্থিতি। এখন এ দিয়ে মেহেরপুরের বিএনপির রাজনীতি আগামী দিন কিভাবে আগাবে, বা সুনির্দিষ্ট যে লক্ষ্য বিএনপির আগামী নির্বাচন, সেই নির্বাচনী বৈতরণী এই কমিটি দিয়ে পার করা সম্ভব কিনা সে ব্যাপারে আমি কিভাবে পার করবেন সেটা আমি পরে সামনে- আলোচনায় আসছি। আমি একই প্রশ্ন, এই দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে রেখে কমিটি হলো, আপনি মেহেরপুরের সিনিয়র নেতা, 3জন না 4জন কেন্দ্র কমিটির সদস্য সেখানে নেতারা উপস্থিত ছিলেন। এই 4জনের উপস্থিতিতে কমিটি গঠন হলো। পূর্ব ঘোষিত নমিনেশন পেপার সাবমিটের মধ্যে দিয়ে একটা কমিটি ডিক্লারেশন হয়েছে। যাদেরকে আপনারা পুরাতন নেতা যারা ছিলেন তাদেরকে যে দাওয়াত দিয়েছেন, যে চিঠি দিয়ে, সেই চিঠিটাও নেহাতি একটা চিঠি মাত্র, যে চিঠিতে যোগ্যতা অনুযায়ী যে সম্মানটা জানানোর কথা ছিল সেটাও
জানানো হয়নি। এই বাস্তবতায় কমিটিটা হলো, কিভাবে দেখছেন আপনি? মেহেরপুরের অনেক সিনিয়র নেতা এবং ফাউন্ডার সভাপতি যিনি ছিলেন আহমদ আলীর কাছে একসাথে রাজনীতি করেছেন আপনি, আনসারুল হক। মামা বললেন অনেক কথাই। হ্যাঁ, কমিটি দ্বন্দ্ব, একটা দলের দ্বন্দ্ব এবং বিভেদ দলে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত করে এবং দুর্বলও করে। প্রথম থেকে যখনই কমিটি আসলো, আমরা ট্রাই করেছিলাম, আমি এবং আমার বন্ধু ইলিয়াস হোসেন, মামারা জানেন কিছু হয়তো, অনেক চেষ্টা করেছিলাম উভয় পক্ষকে এক জায়গায় করে অন্তত যাতে একসঙ্গে আমরা কমিটিগুলো করতে পারি। আমি তৎকালীন সময় মাসুদ ধরুন, যেহেতু তার কাছ থেকে এটাও স্বাভাবিক, তার কাছ থেকে কমিটিটা তাকে কোনো ইয়ে ছাড়াই, ওয়ার্নিং ছাড়াই নিয়ে নেওয়া হলো, আরেকজনকে দিয়ে দেওয়া হলো। তখন তার একটু ক্ষোভ হওয়া, একটু রাজনীতিতে নিজেকে অপমানিত বোধ করা, এগুলো থাকতেই পারে। পরে আমরাও ভেবেছিলাম অপমানিত আমরাও কম হয়নি, কারণ আমরা, আপনি বললেনই তো যে সিনিয়র নেতা এবং প্রতিষ্ঠা, বিএনপির প্রতিষ্ঠা লোক থেকে আমরা এখানে আছি এবং প্রতিষ্ঠাতাদের অন্যতম আমি একমাত্র বেঁচে আছি। আমরাও এটা জানি এবং আমাদেরকেও ওই সময় অ্যাডহক কমিটিতে রাখা হয়। অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে যাদের, তারা মূলত আমাদের থেকে অনেক জুনিয়র, পলিটিক্সেও ইনফেরিয়র এবং জনগণের সঙ্গে সম্পর্কের দিক থেকেও আমাদের চাইতে কোনো অংশেই বেশি হবে না, কিন্তু কেন্দ্রীয় নেতাটা বিবেচনায় নেয়নি। তারপরেও দল যদি করতে হয় তাহলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে বাইরে গেলে দলেই তো থাকা যাবে, এই চিন্তাটা মাথায় রেখে আমরা অরুণের সঙ্গে কথা বলেছিলাম। আর একদিন বোধহয় আপনাকে বলেছিলাম, ধরুন আমি ওকে একবারে হিসাব করে দিয়ে দিয়েছিলাম যে আমজাদ, জাহাঙ্গীর, তারপরে অরুণ, বিজন, তারপরে ওদের পক্ষে বাবলু ছিল, তাই না মামা? কমিটিতে বাবলু ছিল না? বাবলু পরে ছিল, হলো আমজাদ সাহেব, মাসুদ আর জাহাঙ্গীর, তিনজন ওদেরও আছে। তো এই পক্ষে যারা তিনজন, যারা ডমিনেটিং এই পক্ষে, তারাই ছিল, আমরা এই পক্ষেই ছিলাম। তো আমরা যদি আরো 4-5 জন, আমরা তো স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম যে আমাদের আরো 4-5 জনকে ওখানে আরো 4-5 জন, তারা 3 জন এবং তাদেরও আরো 4-5 জনকে ডমিনেট ইয়ে করেছে, ওখানে কোঅপ্ট করেছে। তাহলে সংখ্যাটা তো নেহাত কম হতো। তাহলে হতো কি, একটা দর কষাকষির মধ্যে দিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ কমিটি হয়তো বা করতে পারতাম, কিন্তু আমরা ব্যর্থ হলাম অরুণকে বোঝাইতে, বা সে বুঝতে চাইল না। এর আগে না বুঝতে চাওয়ারও আমার নিজস্ব যে ধারণাটা, সেটা হচ্ছে না বুঝতে চাওয়ারও একটা কারণ থাকতে পারে, তার নিজের উপরে যথেষ্ট অগাধ বিশ্বাস এবং আমি এই কমিটি বাতিল করতে পারবো কিংবা কমিটি নতুনকে সমন্বয় করতে পারবো, এই ধারণা থেকে। এবং এ ধরনের কথাবার্তা সে বলিস, মামারা উপদে কানে এসছে আপনাদের, যে এই কমিটি আমরা ভেঙে নতুনকে রিসাপলিং করতে পারবো। তো পরবর্তীকালে এটা যখন সম্ভব হয়নি, তখন টোটাল তারা এই প্রক্রিয়া থেকে দূরে থাকে। এই প্রক্রিয়ার সঙ্গে যদি থাকতো, বাস্তবতা হচ্ছে এই জাহাঙ্গীর বিশ্বাস পৌর কমিটির সভাপতি ছিল। পৌর কমিটির সভাপতি থাকলে জাহাঙ্গীর বিশ্বাস, আমরা একসঙ্গে থাকলে জাহাঙ্গীর বিশ্বাস বাদ দিয়ে কমিটি হতো না, তাকে নেওয়া হতো এবং কমিটির মধ্যে তার একটা বড় ইয়ে থাকতো, ভূমিকা থাকতো। আমরাও তো ওইভাবেই ছিলাম। তাহলে আমরা সবাই মিলে মাঝখান থেকে যদি কমিটিটা করতাম, তাহলে আমাদের যারা সত্যিকারের বিএনপির যোগ্য ব্যক্তিত্ব পৌরসভার ইয়েতে, আমরা বোধহয় একটু কম বেশি হলেও 16 আনা না হইলেও তো 12 আনা 14 আনাও করতে পারতাম। সেটা করা গেল না। একেবারে অরুণের নেতৃত্বে যারা ছিল তারা টোটাল বয়কট করে কমিটি হচ্ছে। সেখানেও যেই যদি তাদের লোকজন যাইতো, কমিটি কিন্তু আমরা কমিটিও বলি যে ভোট যেভাবেই হোক ডেকেছিলেন কি আপনারা? হ্যাঁ, ডেকেছে। না, এই জায়গায় আমি একটু বলিনি। আচ্ছা, বলুন। তো এবং সেখানে কিন্তু
আমরা বুদ্ধি করে একটা ইয়ে করেছিলাম যে যারাই উপস্থিত থাকবে তাদের মধ্যে থেকে হাত তুলে নি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কমিটিটা করা হয়। তা এটা যখন করা হয়েছে তখন যদি ওই পক্ষের লোক থাকতো সবাই তাহলে হয়তো বা কমিটি অন্যভাবেই হতো, কিন্তু না আসাতে এক পক্ষ হয়ে গেল। তো এইভাবে ওয়ার্ডগুলো, তারপরে ওয়ার্ডের পরে ইউনিয়নে তো ভোট হলো এবং সেখানে অনেক ইয়েও হলো, কন্টেস্ট হলো। অনেকে দেখা গেল যারা হওয়ার কথা তারা না হয়ে অনেকে আবার উঠে আসলো, ভোটে অনেক ইয়েও হলো। ইউনিয়নের পরে থানাগুলো এইভাবেই হলো। জেলার অবস্থাটা যেটা মামা বললেন, যে জেলাতে অবস্থা হয়েছে আমাদের দেশের রাজনীতিতে বা মেহেরপুর রাজনীতিতে আমরা দেখেছি মাসুদ অরুণ যখন সভাপতি, মাসুদ অরুণের বিরুদ্ধে কেউ সভাপতি হব বলে কখনো ফ্যাস করেনি, কখনোই না। সেক্রেটারি নিয়ে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া হলেও ওখানেও মাসুদ অরুণের মতামতটাই প্রাধান্য পেয়েছে এবং সেটাই হয়েছে। এখানেও যেটা দেখলাম যে সভাপতি এবং সেক্রেটারি প্রশ্নে সাধারণত সভাপতি সেক্রেটারি ভোট হয়, তারপরে বসে আলোচনা করে কমিটির অন্য মেম্বারসদের ইয়ে করা হয়, দায়িত্বের মধ্যে আনা হয় বা পদায়ন করা হয়। সেখানেও মিল্টন বা কামরুর বিরুদ্ধে কেউ সভাপতি সেক্রেটারি হবে এটা ঘুণাক্রম ভাবেন। এখন যদি অরুণটা থাকে তাহলে তাদের মধ্যে কেউ হয়তো বলতে পারত, অরুণ নিজেও বলতে পারত পৌর কমিটিতে আমাদের এখানে তুমুল একটা ইয়ে হয়েছে, আপনার কন্টেস্ট হয়েছে পৌর কমিটি, সেখানে জাহাঙ্গীর থাকলে এবং পৌর কমিটিটা যদিও দেখা গেছে এখানে একটু ইয়ে কাজ করেছে, বিভিন্নভাবে প্রভাব কাজ করেছে, তারপরেও যেমন আমরা মিজান এবং বড়বাবু, মিজান কিন্তু পলিটিক্যালি অনেক অনেক এগিয়ে, তার ত্যাগ, তার জেল, তারপরে তার 111 মামা তো জানেনি, 111 তার ভূমিকা আমাদের সঙ্গে ঢাকা মেহেরপুর, তারপরে জেল খাটা, তারপরে ঢাকার প্রোগ্রামে তার গুলি লাগা, শর্টার গুলি লেগেছিল, এসব মিলি তারপরেও ভোটে এসে সে হইতে পারেনি, সেখানে বড়বাবু সভাপতি হয়েছে। এই হ্যাঁ লতিফ, বড়বাবু লতিফ, এই জায়গায় যদি জাহাঙ্গীর থাকতো তার প্রভাবটা কাজ করতো। আপনি সিনিয়র নেতা হিসাবে আসলে কতটুকু দায়িত্ব পালন করেছেন? আমি যতটুকু দায়িত্ব পালন করেছি তাতে সবটাই তো সিনিয়র নেতা হিসেবে সবটাই হাতে থাকে না। এসব দলগুলো যারা নেতৃত্বে থাকেন তাদের ইশারাই কাজ হয়। আসবো আপনার কাছে। কি মামা ঠিক আছে? আনোয়ার হক কালু, এই যে মিথ্যে বলে তো লাভ, ওনারা যখন এটা অরুণের যুগে হয়েছে, এ যুগেও হয়েছে, আমরা এটা পূর্বের ইতিহাসও কম বেশি জানি। এখানে যতটা কি আসলে স্থানীয় নেতৃত্বকে দায়ী করা যায় তার চেয়ে অনেক গুণ বেশি কি আসলে কেন্দ্রের দায়িত্ব না? যে কেন্দ্র যদি আসলে এটাকে মেনে না নিত, কেন্দ্র যদি ওভার টেলিফোনেও যদি অন্তত বলতো যে আমি সকলকে এক জায়গায় বসে কমিটি করা দেখতে চাই, তাহলে কি কাউরের পক্ষে ভিন্ন কোনো কর্মসূচি পালন করা সম্ভব হতো, আইদার এই পক্ষ অথবা ওই পক্ষ? না, এটা মোটেই না। আমি যেটা আমার মানে প্রথম আলোচনার ক্ষেত্রে আমি এই কথাটা কিন্তু বলেছি আর কি, কেন্দ্রের অন্যান্য নেতার চাইতে বিশেষ করে বাবু জয়ন্ত কুণ্ডু, যিনি আমাদের বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, মূলত উনি সার্বক্ষণিক মেহেরপুরে উনি এবং আমাদের যশোরের প্রয়াত নেতা তরিকুল ইসলাম সাহেবের ছেলে অমিত, উনি সাংগঠনিক সম্পাদক এবং জয়ন্ত কুণ্ডু উনি হলেন সহ সাংগঠনিক সম্পাদক। মূলত ওনারা প্রথম থেকেই কিন্তু একেবারে সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ওনারা কিন্তু বিভিন্ন সময় ঝুঁকি নিয়ে মেহেরপুরে এসছেন। মেহেরপুরে মাসুদ অরুণ, মিল্টন বা সবাই ঐক্যবদ্ধভাবেই সেই সময় মূলত
মিল্টন এবং মাসুদুর নিয়ে আর কি। তো তারা প্রোগ্রাম করে গেছেন বারবার। আমি যে কথাটা বললাম আর কি, যে ওনাদের কাছে সমস্ত ইনফরমেশন কিন্তু ছিল, যে আসলে কমিটিটা কেমন হওয়া দরকার বা কি হলে দল ভালোভাবে চলবে। এই টোটাল ইনফরমেশন তার কাছে থাকার পরেও ওনারা ওই যে কথাটা বললাম, যে এক ধরনের বায়াস্ট হয়ে ওনারা আগের পূর্বের কমিটিটাকে বাতিল করে এই নতুন কমিটি, যেটা নিয়ে মানুষের প্রথম আপত্তি ছিল, সেটা হলো একটা কমিটি অনেকদিন আছে, পরিবর্তন হতেই পারে, এটা নিয়ে কাউরের কোনো দ্বিমত নেই। কিন্তু এই পরিবর্তনেরও কিন্তু একটা মানে আমরা দীর্ঘদিনে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতায় আমরা যেটুকু দেখছি, ওনারা তো আমাদের চাইতেও আরো অনেক বেশি দেখেছি। এই জাতীয় ঘটনা যখন কেন্দ্র এই সিদ্ধান্তগুলো নেয়, যদি দুইটা পক্ষ থাকে তাহলে উভয় পক্ষকে নিয়ে এক জায়গায় বসে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তারা দেয়, বা ওইটা ওনারা একটা মিনিমাইজ করে দেয়। এই ক্ষেত্রে যেটা দেখলাম, যে আমরা কমিটি ঘোষণা হওয়ার 5-10 মিনিট আগেও কিন্তু আমরা জানতে পারিনি যে এ ধরনের একটা ঘটনা ঘটছে। তাহলে যখন এরকম ঘটে তখন আমাদের স্বাভাবিকভাবে মনে হয় যে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হয়েছে। উনি যে কথাটা বলার চেষ্টা করলো, যে মাসুদুর যে কারণে পরবর্তীতে ওনারা কথা বলেছেন কিনা আমি জানি না, আমার সাথে যেহেতু কথা হয়নি, যদি ওনার কথাই সত্যি হয় যে এই ঘটনায় মাসুদুর খুব বেশি সাড়া দেয়নি। এইখানে মাসুদুর দীর্ঘ সময়, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বা গত 16 বছর আওয়ামী লীগের যে শাসন, সেই শাসনে বিভিন্নভাবে সে দলটাকে তার মতো করে হলেও সে কিন্তু একরকম গুছিয়ে রাখার চেষ্টা করেছে। একটা দীর্ঘদিনের পুরানো একটা অফিস আছে, সেই অফিসটা বাংলাদেশের কোনো জায়গায় বিএনপির কোনো অফিস আদালত কিন্তু ওই আওয়ামী জামানায় ছিল না, কিন্তু মেহেরপুরের অফিস আপনারাও জানেন যে অন্তত খোলা থেকেছে। সে যেভাবেই হোক, সে হয়তো প্রকাশ্যে পার্কে মিটিং করতে পারেনি, কিন্তু তার অফিসের সামনে নিয়মিত সমস্ত কর্মসূচি সে পালন করেছে, এবং সেই কর্মসূচিতে মিল্টন সাহেব এবং এই জয়ন্ত কুণ্ডুরা কিন্তু বারবার এসছে, এই অমিত সাহেবরা বারবার এসছে। তাহলে ওনারা তো জানেনই যে এই মেহেরপুরের মানুষকে সংগঠিত করে রাখার ক্ষেত্রে বা তাদেরকে ধরে রাখার ক্ষেত্রে মাসুদুর সহ অপর অন্যান্য যারা ছিল তাদের ভূমিকার কিন্তু কোনো ঘাটতি ছিল না। সন্দেহটা যে জায়গায় হয়ে গেল মানুষের, যে কমিটি যখন হলো, কনভেনিং কমিটি মিল্টন সাহেবকে কনভেনার করলো, কোনো বিষয় না, আপত্তি নেই। অবশ্যই মিল্টন সাহেব তারও ওই 16 বছরের আন্দোলন সংগ্রামে তারও কিন্তু ভূমিকা ছিল, সেও জেল খেটেছে, সেও রাজপথে মিছিলে থেকেছে এবং সমস্ত প্রোগ্রামে থাকার চেষ্টা করেছে। সমস্যাটা মানুষ যে জায়গায় আশ্চর্য হলো, যে জায়গায় রাজনৈতিক কর্মী শুধু না, সারা মেহেরপুরের মানুষ, সব দলমতের মানুষ একটু আশ্চর্য হয়েছে, যেখানে সদস্য সচিব হিসাবে এনার নাম দেখলো, মানুষ আশ্চর্য হয়েছে। কারণ ওনার রাজনৈতিক প্রিভিয়াস কোনো মেহেরপুরের রাজপথে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো ঘটনা, আপনি সাংবাদিকতা করেছেন, আপনারা গণমাধ্যমের মানুষ, নিশ্চয়ই আপনারাও কখনো দেখেন, এইটা মানুষকে আহত করেছে। এর প্রেক্ষিত বিবেচনায় যদি বলি যে আসলে এই যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম যে সুস্পষ্টভাবে দুইটা দ্বিধাবিভক্ত হয়েই গেল, এতে আসলে বিএনপির রাজনীতি এখানে কতটা নিরাপদ হবে আপনার কি মনে হচ্ছে? না, এখানে বিএনপির রাজনীতি তো অবশ্যই অনিরাপদ হয়ে উঠেছে। তখনই আপনার সাথে আমার এই আলোচনা, এর আগে একবার ডিসেম্বর মাসের 13 তারিখে কমিটি হওয়ার পরে আমার সাথে একটা আলোচনা হয়েছিল। আমি কিন্তু সেদিন খুব সুস্পষ্টভাবে বলেছি যে ঘটনা ঘটলো তাতে মেহেরপুরের বিএনপির রাজনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো, এবং আমি তখন কিছুটা অনুরোধই করেছিলাম যে এখনো সময় আছে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া। কারণ বিগত দিনে বাংলাদেশে যে রাজনৈতিক চর্চা ছিল, আজকের বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। জেলার নেতৃত্ব তো অবশ্যই কেন্দ্র নির্ধারণ করবে, অবশ্যই সেটা কি পদ্ধতিতে করবে সেটা কেন্দ্র জানে।
আপনি যদি মনে করেন যে এখানে সুস্পষ্ট সুনির্দিষ্ট এখানকার তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তারা করবেন, এটা আমরা সাধারণত আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে খুব বেশি লক্ষ্য করি না। এটা কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া এক ধরনের। মাসুদ অরুণ দীর্ঘদিনের নেতা এবং তিনি সাবেক সংসদ সদস্য। তিনার বিগত সময়ে আওয়ামী বিরোধী অবস্থানে তিনার অনেক কন্ট্রিবিউশন আছে, তারপরেও কেন্দ্র তাকে সরালো কেন? এই ব্যাপারটা তো আমি খুব ভালো বলতে পারবো না, কারণ এটা তো কেন্দ্র জানে কেন তাকে সরালো। তবে আমি যেটুকু, এটা কি আসলে, যদি আমি আর একটু সম্পূরক প্রশ্নটা করি, আসলে কেন্দ্র কি তাকে সরিয়ে দিল, নাকি আসলে যদি এমনও তো হতে পারে যে আসলে কেন্দ্র তাকে হয়তো নমিনেশন পাওয়ার সম্ভাবনা যে তার একদম নাই তা তো না, তাকে হয়তো দেখা যাচ্ছে যে সংগঠন আর জনপ্রতিনিধিত্ব পার্লামেন্ট ইলেকশনের জন্য এটাকে আলাদা করে ফেলা, এমনও তো হতে পারে। না, সেই এই আলোচনাটাই আমি সেদিন করেছিলাম যে আমি ওইটার সাথে একমত। আমাদের যে 31 দফা যে কর্মসূচি করা হয়েছিল তাতে কিন্তু এই কথাটা বলা আছে যে একই ব্যক্তি মানে দলের নেতা এবং এমপি বা মন্ত্রী হতে পারবে না, যে কোনো একটা হতে হবে। আমার বক্তব্যটা ছিল সিদ্ধান্তটার সাথে অবশ্যই শতভাগ আমি একমত। এখন এই ঘটনা বাস্তবায়নের ক্ষেত্রে যে সময়ে আপনি যদি ওই বিবেচনায় যদি কেন্দ্র করে থাকে, তো ওই সময়টা ভুল হয়েছে। এই কারণে তারও ব্যাখ্যা দিয়েছি আমি, সেটা হলো যে আমাদের দেশে বিগত দিনের প্রচলিত যে রাজনীতি, মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে আপনার সাংগঠনিক পদ পদবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত দিনের যে আমরা যে ধারাবাহিকতা দেখেছি আর কি, যে আপনি সভাপতি বা সেক্রেটারি এই জাতীয় অবস্থায় না থাকলে আপনি মনোনয়ন চেতেই পারেন না, এরকম একটা বাস্তবতা বিগত দিনে রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা ছিল। যখন কারোর এই পদ হারিয়ে যায়, সে কিভাবে বিশ্বাস করবে যে আমাকে মনোনয়ন দেবে বা আমি সাধারণ সদস্য হিসাবেও আমি মনোনয়ন চেতে পারবো? এই অবিশ্বস্ততা তো কেন্দ্রই তৈরি করছে। যদি কেন্দ্র এটা করত যে কমিটি যেমন একজনকে দেওয়া হলো, পাশাপাশি তাকেও যদি বলে দেওয়া হতো যে বা তাদেরকে যে তোমাদেরকে এই কমিটি দেওয়া হলো, তোমরা সাংগঠনিক ব্যাপারটা দেখবা, তোমাকে নির্বাচন করতে হবে, তুমি এদেরকে ওইভাবে সমন্বয়। সেই সময়টা তো এখনো শেষ হয়নি। না না, সেটা তখন না, এই বিরোধটা বাঁধলোই কিন্তু ওই সময়, মানে ও তো এই আস্থাটা রাখতে পারবে না, কেউই পারবে না। এবং যে জায়গাগুলোতে এই কমিটি হয়েছে, আমি সময়টা ভুল যে কারণে বলেছি যে এটা যেহেতু নতুন প্র্যাকটিস, বিশেষ করে এই রাজনৈতিক দলের ক্ষেত্রে, তাহলে এটা করতে হতো যে আপনার পার্লামেন্ট নির্বাচনের পরে যারা এমপি বা মন্ত্রী যারা হয়ে যাবে, তাদের যদি পদ পদবি থাকে, তখন বলে দিতে হবে যে আপনারা আপনাদের পদ ছেড়ে দেন, আপনারা মন্ত্রীগিরি করেন গা, এমপিগিরি করেন গা, আসবো আপনার কাছে, এরা চালাবে। আসবো আপনার কাছে। আনসারুল হক, ইয়েতে আবারও সেই একইভাবে বলছি, সিনিয়র নেতা, এই যে কেন্দ্র যে সিদ্ধান্তটা নিল, এই কেন্দ্রের এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কি আওয়ামী লীগ মাঠে নাই, যার কারণে জনপ্রিয় একজন নেতা মাসুদ অরুণ, ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতির কথা যদি বলেন, অভিযোগের কথা যদি বলেন, আপ টু আপনার তৃণমূল থেকে আপনার কেন্দ্র পর্যন্ত যে সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হয়, হ্যাঁ, চাঁদাবাজি থেকে শুরু করে নানান ভাবে যে নেতাদের অভিযুক্ত করা হয়, এই অভিযোগ থেকে আওয়ামী লীগ বিএনপির কোনো নেতাই বাদ পড়ে না। এইটা ক্ষমতায় থাকা অবস্থায় এবং ক্ষমতায় বাইরে যখন থাকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলা পরিস্থিতিগুলা বিবেচনা করলে আমরা বুঝতে পারি। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ মাঠে নাই বিধায় কি আসলে কেন্দ্র এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলো? এটা কি আপনার কখনো মনে হচ্ছে? এখন কেন্দ্রের সিদ্ধান্তর প্রশ্নে কেন্দ্র কিভাবে এই সিদ্ধান্তটা নিল বা কারা এই সিদ্ধান্ত নিতে, কারণ কেন্দ্রের সিদ্ধান্ত তো শুধু আমাদের দলীয় যে লোকাল নেতারা আছে তারা নেন তাই না, কেন্দ্রীয় সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত আসে তারেক রহমানের কাছ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো উনি তো লন্ডনে আছে, তাহলে অরুণ সম্পর্কে যদিও আজকে দুনিয়া ছোট, বিভিন্নভাবে ইনফরমেশন গুলো পেয়েছেন,
তাহলে তাকে একটা পার্টির সভাপতি, এমপি, তার আন্দোলন সংগ্রামেও কন্ট্রিবিউশন আছে, নিঃসন্দেহে সে একজন ভালো সংগঠক, এটা আমরা কেউ অস্বীকার করি। তার ব্যাপারে যখন সিদ্ধান্ত নেয় তখন কেন্দ্র কেন নিলে, কিসের জন্য নিল, এইটা তো আমাদেরকে ব্যাখ্যা দেয় না। তবে আমরা যেটুকু আজ করতে পারি সেটুকু হচ্ছে যে লোকাল নেতৃত্বের সঙ্গে তার দ্বন্দ্ব, তারপরে 5ই আগস্টের পরে কিছু সত্য মিথ্যা যাই হোক কিছু অভিযোগ তার বিরুদ্ধে খাড়া হয়েছে, এবং সেখানে বিভিন্ন লোকজন এবং বিভিন্ন আপনাদের কিছু সাংবাদিকও আছেন যারা বিভিন্ন অভিযোগ তারেক রহমান পর্যন্ত, আমার যেটুকু জানা আছে পর্যন্ত উপস্থাপন করেছে। উনি হয়তো বা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন, যাদের সঙ্গে আলোচনা করেছেন তারাও হয়তো এরকম হতে পারে যে তার কর্ম, আসলে একজন নেতাকে সরাইতে হলে তার বিরুদ্ধে, তার উপরে অসন্তুষ্ট বা বিরক্ত না হলে তো তার কাছ থেকে নেতৃত্ব নেবে না। আমার কাছ থেকে যদি আজকেও নেতৃত্ব নিয়ে নেয় তাহলে তো আমার কাছ থেকে তার রাস্তাটা উঠে গেছে বলেই নিয়েছে। এখন যেভাবে হোক করুন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার আস্থার যে জায়গাটা, তাকে বিশ্বাস করার যে জায়গাটা, সেটা সে হারিয়ে ফেলেছে। তাহলে সাংগঠনিকভাবে যদি মাসুদুর ইয়েতে কেন্দ্রের কাছ থেকে সে বিশ্বস্ততা হারিয়ে ফেলে, তাহলে কি আসলে কালু ভাই যেটা বলছিলেন বা বিএনপির যে 31 দফা তার মধ্যে জনপ্রতিনিধির আর সাংগঠনিক দায়িত্ব এটাকে যে আলাদা করা, এটা তাহলে কি আসলে মাসুদুরের আর কোনো সেই ধরনের সম্ভাবনাটা কি আর নাই? আপনি এভাবে দেখছেন? সেটাও দেখি। এই দেখেন, এটা শুধু এখন না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনিই বলেছিলেন যে এমপি থাকবে সে পার্টির সভাপতি থাকবে। তারপর ওনার আমলেও এটা ইমপ্লিমেন্ট হয়। আহমদ ভাই এমপি ছিলেন, পার্টির সভাপতি ছিলেন, এরকম। মশিউর রহমান এমপি ছিলেন, সভাপতি, এরকম। আচ্ছা, তাহলে ওনাকে আসলে একটা সেল ফোনে একটা নির্দেশনা দিলেই তো উনি এটা থেকে অফ হতেন, যে আপনি ইন্ডিভিজুয়াল, আপনি মাসুদুর ইন্ডিভিজুয়াল কোনো কর্মসূচি, বিএনপির কোনো ধরনের কোনো কর্মসূচি আপনি একা করবেন না। যদি কোনো কর্মসূচি করতে হয় তাহলে যে কমিটি দেওয়া হয়েছে, সাংগঠনিক কমিটি, সেই কমিটিকে সাথে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো ইয়েটা করবেন। সেই নির্দেশনা কেন্দ্র তো দিল না তাকে। এটা কি প্রমাণ করে? এখন এইটা আমাদের কেন্দ্র তো আগেই বললাম আপনাকে, আমাদের কেন্দ্রের যে সমস্ত নেতারা দায়িত্ব আছেন মেহেরপুর সংক্রান্ত ব্যাপারে, তারাই মেহেরপুরটা ডিল করছে। তো তারা তাকিয়ে থাকে তো তাদের উপরের নেতাদের, তো তারা এই সুপারিশটাও সেখানে করতে পারে না, আবার তারা নিজেরাও বলতে পারে। তারা মনে করছেন যেখান থেকে ইয়ে এসছে, নতুন কমিটি দেওয়ার সংবাদটা এসছে, সেখান থেকে হয়তো বলা হবে। তো সেখানেও তো উনিও তো হাজারো ব্যস্ততায় সেই 7 বছর মধ্যে, তারপরেও একদিন উনি আমাদের সঙ্গে বসেছিলেন স্কাইপেতে, মাহমুদাই জানেন। হ্যাঁ, মাসুদুর, জাহাঙ্গীর অনেকেই গেছিল সেখানে, উনি বসেছিলেন। তাকে ওই সময় বলেছে একসঙ্গে থাকার জন্য, কাউন্সিল হওয়ার আগে, হ্যাঁ, কমিটির পর এটা কাউন্সিল হওয়ার আগে। তো অরুণ বলেছিল, অরুণ নিজেও কিছু কথা বলার পর বললো আমি কালকেই ইচ্ছে করলে 50,000 লোকের সমাবেশ। উনি বললেন যে হ্যাঁ, 50,000 লোকের সমাবেশ তুমি করতে পারো, কিন্তু সেটা বিএনপির মানুষ, তুমি কিন্তু ওয়ার্কার্স পার্টি থেকে এসছো, এবং তুমি যখন ওয়ার্কার্স পার্টি থেকে বিএনপিতে জয়েন করেছো তখন তোমার সঙ্গে 10 জন মানুষ ছিল। জাহাঙ্গীর বললো আমি তো ভিপি ছিলাম। উনি বললেন যে হ্যাঁ, তুমি ভিপি ছিলে, মৈত্রীর ভিপি ছিল, ছাত্র দল। যাই হোক, এখন এভাবে বললো যে দল মিলেমিশে করো, যে কমিটি দেওয়া হয়েছে বলেছে। তো তারপরেও এখানে এসে আমাদেরও যেমন যারা দায়িত্ব নিয়েছে তাদেরও দায়িত্ব, মানুষ যারা বাইরে আছে তাদের গুছিয়ে নেওয়া। আমাদেরকে যেমন, আমরাও তো কমিটিতে ছিলাম না, অ্যাডহক কমিটিতে, তারপর তো আমাদের সঙ্গে বারবার গেছে, কথা বলেছে। আমরা যখন দেখেছি যে না, দল করতে হলে দলের কেন্দ্র নির্দেশনার বাইরে যাইতো,
দল করা যাবে না। তাহলে আজকে যেমন অবস্থাটা জাহাঙ্গীরদের বা অরুণদের হয়েছে, তারা তো এখন দলের কোনো পদ বলে পেতে নাই। এই কমিটি মানুক আর না মানুক, এটা যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব এসে দিয়ে গেছে, তাহলে এটা এখন মেহেরপুরে বিএনপির ভ্যালিড কমিটি, এর বাইরে কোনো কমিটিকে তো আর ভ্যালিড বলা যাবে না। কারণ আমরা দল করি, আমাদের বিএনপি বা এই জাতীয় দলগুলোর নেতৃত্ব নির্ধারণ, এই আপনি একটু আগে বললেন, নির্ধারণ হয় উপর থেকে এবং তারা চাপিয়েই দেয়। যেহেতু এখানেও চাপিয়ে না দিয়ে সেখানে ওইভাবে কমিটি করে দিয়েছে, সেই কমিটির সঙ্গে থেকে রাজনীতি যদি না করে, এটা আমরা বুঝলাম, উপলব্ধি করলাম, তা আমরা ঠিক আছে, যা হয় হোক, আমাদের তো একই অবস্থা, ওখানে কাজ থাকলেও যা, সেখানে থাকলেও তাই। এই যে মামা একটু আগে বললেন আনুগত্য অর্থের প্রশ্নটা, এটাও এর আগেও কাজ করেছে। যে তাই না করতো, তাহলে মাসুদুরুন যে কমিটি করলো এবং সেই কমিটি ঢাকার থেকে করে দিয়েছে, আমরা উভয় পক্ষ বৈঠক করেছিলাম, সেখানে আমাদের নিয়ে, আমরা যারা সিনিয়র নেতা নিয়েছিলাম তাদের নিয়ে কথা হয়েছিল যে আমাদের পজিশন কি কেমন হবে। তো পরবর্তীকালে মাসুদুরুন আসলো, সে যখন সভাপতি তাকে ঘোষণা দিয়ে দিল, সে দেখা গেল মিল্টনকে সিনিয়র সহসভাপতি। এর আগে ইলিয়াস সিনিয়র সহসভাপতি ছিল, আমি নেক্সট ম্যান ছিলাম। তো কেন দিল? মিল্টন তো যখন সিনিয়র সহসভাপতি, তখন তো মিল্টন সিনিয়র সহসভাপতি হওয়ার মতো জায়গায় ছিল না। এর আগে একবার আমাদেরকে বাদ দিয়ে আব্দুর রহমান, আপনি লোকাল মানুষ জানেন, আব্দুর রহমান জামাত করেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, মানে আলোচনার ক্ষেত্রে এসে যাচ্ছে। তারপরে আহমদ আলীর সঙ্গে থেকেও উনি মান্নার প্রসাদ সাহেবের সঙ্গে ভোট করেছেন। তারপরেও যেহেতু 1-11-এর সময়, মামা এটা বিশ্বাস করেন নিশ্চয়, 1-11-এর সময় আমরা অরুণের সঙ্গে না থেকে মূল স্রোতের সঙ্গে থাকলাম, তখন ও আমাদের উপরে অ্যানয়েড হলো। অ্যানয়েড হওয়ার পরে আব্দুর রহমানকে, মিল্টন আসার আগের যে কমিটি, আব্দুর রহমানকে আমাদের মাথার উপরে, যে আব্দুর রহমান আমাদের বয়সে অনেক ছোট, রাজনীতিতে অনেক জুনিয়র, তাকে নিয়ে এসে আমাদের মাথার উপর বসে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমজাদকে সেক্রেটারি করলো। এগুলো তো সবারই ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আছে। সে আপনি এখন বলছেন আনুগত্যের কথা, এখন এখানে আনুগত্যের যারা, এটা ধারাবাহিক অবস্থায় সেখান থেকে শিখে এসেছে মানুষ, এখন ধারাবাহিক ভাবে ওখানে আনুগত্য যারা করতে পেরেছে তারা পদ পেয়েছে, এখানেও একই অবস্থায় তো আনুগত্য যারা করতে পারছে তারা পদ পেতে পারে। তারপরেও এখানে তো একটা নির্বাচন, সেটা ভালো মন্দ যাই হোক, আর জেলা কমিটির যে নির্বাচন বা যেটা বললাম সেটাকে ভোট করেনি যখন, তখন তার নির্বাচন হয়নি। তো এখন এই অবস্থার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়ে আমাদের দলের রাজনীতি করার কোনো সুযোগ, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে আপনারা রাজনীতি করতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমি আনোয়ার হক কালু, যদি বিএনপির রাজনীতি করতে হয় কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে, এ ব্যাপারে কোনো মানে কিন্তু যদির কোনো সুযোগ নাই। এখন যদি বাস্তবতাটা এমনই, এই রাজনীতিটা করতে গিয়ে আমরা গণমাধ্যমের মানুষ হিসাবে যখন শুনি, বিভিন্ন জন ওইভাবে অভিযোগ করে যে ভাই কোনো দিকে যেতে পারছি না, সেটা একদম ইউনিয়ন লেভেল থেকে একদম জেলা লেভেল পর্যন্ত অনেক নেতা মুখ খুলতে পারছে না। যারা নেতা কর্মী আছেন, সাধারণ সমর্থক আছেন, তারা তো খুব বিপদগ্রস্ত এই ব্যাপারে। ঠিক আছে, তাহলে এই যে দলের মধ্যে যদি সেই ঐক্যটা না থাকে, তাহলে সামনে নির্বাচন, আমি আপনার ওই কথাটাই যদি ফিরে আসি, এখনো পর্যন্ত আপনাদের কোনো ধরনের ডিক্লারেশন হয়নি কে নির্বাচনের ক্যান্ডিডেট হচ্ছে। যদি সেটাই না হয়, ফেব্রুয়ারিতে যদি নির্বাচনই হয়, তাহলে কিন্তু সময় চলে যাচ্ছে, কেন্দ্র ঘোষণা করছে না, তাহলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চূড়ান্ত জায়গায়, এক পক্ষ আর এক পক্ষকে হাইব্রিড পর্যন্ত বলছে, যে একে বলছে ওয়ার্কার্স পার্টি, তাকে বলছে হাইব্রিড, এই ধরনের যে দ্বন্দ্ব, এর মধ্যে কি তৃতীয় কোনো শক্তি, আমি যদি সরাসরি বলি, এখানে পরবর্তী শক্তিটাই হচ্ছে জামাতের শক্তি, তাহলে জামাত কি আসলে এই সুবিধাটা পাবে না? কি দেখছেন সামনে? খুব স্বল্প পরিসরে আমি কয়েকটা প্রশ্নেই যাব। ধন্যবাদ আপনাকে। আসলে একই কথা বারবার আর কি, আপনার প্রশ্নের উত্তরে অবশ্যই খুব এক কথায় উত্তর দিতে গেলে অবশ্যই এরকম ডান দিক একটা পরিস্থিতি থাকলে তৃতীয় পক্ষ সুযোগ পাবে, এটা হলো স্বাভাবিক। প্রশ্ন হলো যে রাজনীতিটাকে আসলে খুব
রাজনীতি কিন্তু সারা জীবন সব সময় একই ধারায় বা একই পদ্ধতিতে চলবে, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না। বাংলাদেশে বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের টোটাল রাজনৈতিক চিত্র কিন্তু পাল্টে গেছে। গতানুগতিক ধারায় কিন্তু আপনি যদি রাজনীতিকে বিবেচনা করেন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা ভুল হবে। ভুল হবে এই কারণেই যে দেখেন, এত কিছুর পরেও মানুষ কিন্তু মাসুদ অরুণের সাথেই আছে। এটা আপনি গণমাধ্যমের মানুষ হিসাবে আপনার নিশ্চয়ই অজানা। এত কথা বলা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, কমিটি দেওয়া হচ্ছে, সমস্ত কিছু একটা পক্ষকে মানে এস্টাবলিশ করার জন্য যা করার সবটাই করা হচ্ছে। তারপরে মানুষ কিন্তু কমছে না মাসুদ অরুণের, বরং প্রতিদিনই আমার কাছে মনে হচ্ছে যে মাসুদ অরুণের পক্ষে মানুষ বাড়ছে। এটা কতদিন থাকবে? এখন এটা কতদিন থাকবে সেটা তো হলো অন্য বিবেচনা। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আসলে ওই যে আপনি কথাটা বললেন যে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের সাথে দল করতে গেলে একমত হতে হবে, সেটার সাথে আমার কোনো দ্বিমত নেই। এখন নেতাকে যার সাথে মানুষ আছে, কেন্দ্র ভুল সিদ্ধান্ত কি কেন্দ্র নিতে পারে না? কেন্দ্রের কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না কোনো কারণ? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেন্দ্রের এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, এখনো বিবেচনার সুযোগ আছে। আপনার এই কথাকে কেন্দ্র আমলে নেবেই বা কেন? না নিতে পারে, সেটা কেন্দ্রের ব্যাপার। আমলে এই কারণেই নিতে হবে কারণ আপনাকে বুঝতে হবে গত 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, 11 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, যার ফলাফল এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। এখন আপনি যদি মনে করেন যে বিএনপির নেতারা যদি এরকম মনে করে যে এটা প্রচলিত, এর আগে এরকম একটা প্রচলিত ছিল আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে যে নৌকা বা ধানের শীষ যদি কলা গাছকে দেওয়া হয় সেই জিতবে, আজকের বাস্তবতা সে জায়গায় নেই। তার সবচাইতে বড় উদাহরণ হলো ডাকসু নির্বাচন। এখন এই উপলব্ধি যদি বিএনপির যারা নেতা কর্মী বা সমর্থক তাদের মধ্যে যদি না তৈরি হয়, কারণ মানুষকে সম্পৃক্ত রাখতে গেলে মানুষকে সার্ভিস দিতে হবে, মানুষের সাথে থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও কিন্তু সবসময় এই কথাটাই বলছেন যে মানুষের সাথে থাকবে, মানুষকে সার্ভিস দাও, তাহলে নিশ্চয়ই মানুষ তার কাছেই থাকে যে সার্ভিস পায়। তাহলে সেই অর্থে আপনি মেহেরপুরে ওইভাবে যদি বিবেচনা করেন, তাহলে নিশ্চয়ই মাসুদ অরুণের কাছে মানুষ আছে, নিশ্চয়ই মাসুদ অরুণের একটা সার্ভিস আছে মানুষের। এই দীর্ঘ সময় ধরে মাসুদ অরুণ তাকে একটা সার্ভিস দিয়ে আসছে, সেই কারণেই মানুষ তার কাছে আছে। সেই কারণেই যদি এই বিবেচনা করতে যদি ভুল করে, তাহলে অবশ্যই তৃতীয় পক্ষের যে সুবিধা পাওয়ার কথা সেটা পেয়ে যাবে। এটা তো হলো তত্ত্ব, এটা অঙ্ক। রাজনীতি তো অঙ্কের মধ্যে, আপনি ভুল করলেই উত্তর মিলাতে পারবেন, যেটা মেলেনি। জনাব আনসারুল হক, আপনি নিজে সিনিয়র নেতা হিসেবে আপনি কি বিএনপির ক্যান্ডিডেট হতে চান? যে না, আমার আপনি সে ধরনের কোনো অভিপ্রায় কোনোটাই পারমিট করে না। সামনের নির্বাচনে কি এখনো পর্যন্ত কি দেখেন যে মেহেরপুরে এই কনস্টিটিউয়েন্সিতে এই একদম এই কমিটি যেভাবে দিয়েছে নির্বাচনের প্রতিযোগী হিসেবে তারাই নমিনেশন পাবে, এখানে কি মাসুদ অরুণের কোনো ধরনের কোনো সম্ভাবনার জায়গা দেখেন? এখন সম্ভাবনা জায়গা, আরে গত ইলেকশনে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমরা মাসুদ অরুণের বিরুদ্ধে সমানভাবে লেগেছিলাম এবং তাকে যাতে নমিনেশন না দেয় তার ব্যবস্থা করা পর্যন্ত গেছিলাম এবং সবাইকে নমিনেশন সবাই মেরে দৌড় দিল। পরে দেখলাম তার নমিনেশন যেভাবে হোক বাতিল হয়ে মাসুদ অরুণ। তো এদেশের রাজনীতিতে আর বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে অসম্ভব বলে কিছু আছে বলে মনে হয়। তবে ইন প্লেন ওয়েতে যেটা, সেটা হচ্ছে মূলত দল যাদের কাছে
নেতৃত্ব বা নমিনেশন তো তারাই পাওয়ার কথা বা পাবে, এখন তো পেয়ে এসছে। এক্সেপশন কিছু ঘটলেও ঘটতে পারে, যদি এই নমিনেশন পর্যন্ত যেই নমিনেশন পাক, তখন কি আপনার এই দ্বন্দ্ব সংঘাত কি মিটবে আপনাদের? দ্বন্দ্ব সংঘাত হয়তো বা কিছু ব্যক্তি এইভাবে এটাকে ইয়ে করতে, অ্যাডজাস্ট করতে বা সেটাকে হজম করতে তাদের পক্ষে কঠিন হইতেই পারে। যেমন এর আগেও আমরা যখন ওই জবাবের কথা বললাম, তখন মাসুদুর কিন্তু আমাদের সঙ্গে আসেনি। তবে মানুষ মাসুদুরের অফিস কিন্তু ছিল না, জবাই নমিনেশন পাওয়ার পরে অফিস ফাঁকা। আমাদের তখন অফিসটা ছিল ওই যে ইয়েতে, পৌর পার্কের সামনে। তো আমার মনে হয় যে মামা ডাকসুর কথা বললেন, হ্যাঁ ডাকসুর একটা প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক হইতেও পারে, আমাদের ভুল ভ্রান্তি কিছু থাকতে পারে, এবং সেটা তো ছাত্র সেখানকার সচেতন সমস্ত ছাত্রদের মধ্যে। আমার যেটুকু বিশ্বাস সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ দীর্ঘ 16-17 বছর পর্যন্ত আমরা ভোটের সেন্টারে যেতে পারে, একটা আকাঙ্ক্ষা তো এ দেশের মানুষের আছেই। তারপরে ধরেন আমাদের নতুন ভোটার যারা, আমাদের অন্যান্য জায়গায় অন্য ভোটার বাদ দিতে বিএনপি পরিবারের যারা নতুন ভোটার, তারা তো আমার ছেলেই ধরেন তার যা বয়স আছে সে পর্যন্ত ভোট দিতে পারে, তাহলে তার তো একটা ভোট দেওয়ার আগ্রহ এবং থাকবে। সেক্ষেত্রে নমিনেশন টোটাল পার্টিকে এক জায়গায় করার ক্ষেত্রে একটা ভূমিকা সবসময় রাখে, ভূমিকা রাখে। আমরা জোয়াবাইয়ের সঙ্গে থেকে জোয়াবাইকে যখন নমিনেশন তার উল্টে গেল, সমস্ত মানুষ আবার ওই যে বললাম ছিল না, সমস্ত মানুষ আবার দেখলাম যে না মাসুদুরের সঙ্গেই গেল। আপনি সামনে নির্বাচনে কে নমিনেশন পেতে পারে এই কনস্টিটিউয়েন্সিতে আপনার মনে হচ্ছে, আপনার ধারণা? আমার এখনো পর্যন্ত যে ধারণা, যেহেতু সভাপতি সেক্রেটারি যারা হয়েছেন তার বাইরে তো কখনোই নমিনেশন হয়নি। আচ্ছা, এখন তার বাইরে হবে কিনা সেটা কেন্দ্র জানে। তো আমাদের ধারণা এরকমই যে প্রেসিডেন্ট সেক্রেটারি বাইরে সাধারণত এতদিন পর্যন্ত যখন হয়নি, এখনো হওয়ার সম্ভাবনা কম। যদি তাই হয়, সেক্ষেত্রে যদি আবার গাংনী এবং মেহেরপুরে দুই জায়গায় যদি দুইজন নেতা, সাবেক নেতা দুইজন, একজন মাসুদুর আর একজন আমজাদ হোসেন, তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে, এখানে এটা কি ধরনের একটা ইয়ে হতে পারে সিনারিও? স্বতন্ত্র কেউ যদি দল থেকে দাঁড়ায়, তাহলে তো আমাদের দলের যারা মূল ক্যান্ডিডেট তাদের কপালে তো একটু ভাঁজ পড়বে, পড়ারই কথা। আচ্ছা, তারপরেও শত চেষ্টা থাকবে, তখন কেন্দ্র হয়তো একটু এগিয়ে আসবে, বা জনগণের মধ্যেও একটা প্রতীকের ব্যাপার আছে। স্বতন্ত্র যারা জানাবে তারা তো প্রতীক পাবে না। তো আমাদের দেশের রাজনীতিতে তো প্রতীক একটা বড় ফ্যাক্টর। আমরা গত ইলেকশনে দেখলাম প্রফেসর মান্নান সাহেব খুব আশা নিয়ে দাঁড়িয়েছিলেন যে আমি ইয়েকে হারিয়ে দেবো, দোদুলের যে অবস্থা, মানে নির্বাচন যদি ম্যানিপুলেশন না হয় তাহলে তো সেই নির্বাচনের সাথে আপনি তুলনা করেও লাভ হবে না। আচ্ছা, তারপরেও কিন্তু আপনার সিম্বল, ভোটের যে প্রতীক, এটার কিন্তু একটা বড় গুরুত্ব অবশ্যই আছে। গ্রামীণ পর্যায়ের মানুষ তারা তখন আর আমাকে বা আপনাকে দেখবে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে বাংলাদেশে বিগত সময়ের তুলনায় সবচেয়ে ভালো নির্বাচন সে করবে। যদি অ্যাটমসফিয়ারটা এরকম থাকে, তাহলে সেখানে শুধু আপনাদের অভ্যন্তরীণ ভাবেই যে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে একজন অন্তর্কলহের কারণে, আমি সেভাবেও দেখছি না। সমাজের অন্য যে কেউই প্রার্থী হতে পারে, স্বতন্ত্র প্রার্থী হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের এই যে দ্বিধা বিভক্তি, এটা তো একটা মানে সমস্যা ক্রিয়েট করবেই। হ্যাঁ, সমস্যা তো হয়ে থাকবেই। এই সমস্যা নিরসনের জন্য কাজ করতে হবে। আনোয়ারুল হক কালু, কিভাবে দেখছেন যদি ইয়ে না হয়, তাহলে কি এই পক্ষ থেকে স্বতন্ত্র নির্বাচন যদি করে, তাহলে সেখানে বা স্বতন্ত্র নির্বাচন আদৌ করবেন কিনা, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আর যদি করেন, তাহলে তার মানে কি ধরনের একটা সিনারিও আসলে দাঁড়াতে পারে ভোটের রাজনীতিতে? আমার জানা মতে এখন পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করার কোনো সিদ্ধান্ত মাসুদুরের কাছ থেকে আমি শুনিনি কখনো।
বা আমাদের ওই পক্ষের কাউরির কাছ থেকে আমি এটা শুনি স্বতন্ত্র নির্বাচন করবে। আমি মাসুদ রহমানের সাথে বিভিন্ন সময় একা একা বসে কিছু বিষয় বোঝার চেষ্টা করেছি। তবে নমিনেশনের ব্যাপারে আমি সবসময় দেখেছি সে কিন্তু খুব কনফিডেন্ট। সে কনফিডেন্ট এই কারণেই, মানে তার কিছু প্রমাণও আমরা দেখি মাঝে মাঝে, যে এই যে কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন করেছেন যে তাকে তো কেউ নিষেধ করে না, সে তো সমানে ধারাবাহিকভাবে তার কর্মকাণ্ড সে পরিচালনা করে যাচ্ছে। এবং কেন্দ্রীয় নেতারা যখন আসে, মেহেরপুরে আসার আগে তার সাথে কথা বলে, এখানে এসেও কথা বলে, এবং ইভেন কাউন্সিলেও দেখলাম, কাউন্সিলে মাসুদ রহমান উপস্থিত থাকতে পারেনি, ওই যে ওনার বোন অসুস্থ হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট করে ওনার পা ভেঙে যাওয়ার কারণে উনি ওই দিনকে চলে গেছে। যেটা আমাদের প্রধান বক্তা আমানুল্লাহ আমান সাহেব, উনি কিন্তু কাউন্সিলে এই কথাটা বলেছেন সবার সামনে যে মাসুদ রহমান এই কারণে থাকতে পারেনি, তার বোন এই গেছে। এবং ইভেন অমিত সাহেব আমাদের সাংগঠনিক সম্পাদক, উনি কিন্তু তার বক্তৃতার শুরুতেই কিন্তু সে বলেছে যে এবং এই 16 বছরে মাসুদ রহমানের যে অবদান সেই কথা। এটা খুব বেশি যদি ওইরকম কিছু থাকতো যে এটা বলা খুব বেশি যে প্রয়োজন ছিল, এটা আমার কাছে মনে হয়নি। আমার কাছে এই ঘটনাগুলো মনে হয়েছে যে নিশ্চয়ই মাসুদ রহমানের এই কনফিডেন্স যেটা আমরা দেখি, তার কম বেশি আলামত তো বটেই এইগুলো। সে কারণে আমরাও মানে ওইভাবেই কনফিডেন্ট হয়ে আছি যে না, মনোনয়ন শেষ পর্যন্ত মাসুদ রহমান ছাড়া অন্য কাউকে দেবে না। এর বিকল্প আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে নির্বাচন এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। নির্বাচন কিন্তু যারা করেনি কখনো নির্বাচন, সে কিন্তু বুঝবে না। আপনি প্রচুর মানুষ থাকলেই আপনি নির্বাচনে বিজয়ী হবেন, ব্যাপারটা কিন্তু এমন না। নির্বাচন একটা কৌশলী বিষয় এবং এর অনেক কর্মযজ্ঞ আছে। এখন মাসুদ রহমান বাদে আর যাদের নাম আমরা শুনি, ওনারা কিন্তু এই ধরনের কর্মযজ্ঞের সাথে কখনোই ছিলেন না, এবং এই কর্মযজ্ঞ সম্পাদন করার মতো সেই বাস্তবতা ওনাদের সাথে যারা আছে তাদের সকলের আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সে কারণেও কেন্দ্রেরও এই সব মনিটরিং নিশ্চয়ই আছে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমিও মনে করি যে মাসুদ রহমানের কোনো বিকল্প নেই। মাসুদ রহমানকেই মেহেরপুরে যদি বিএনপির আসন রক্ষা করতে হয়, তাহলে মাসুদ রহমান ছাড়া অন্য কাউকে দিয়ে এই আসন রক্ষা করা সম্ভব হবে। শুভ বিশ্বাস নামে একজন প্রশ্ন করছে এখানে, মেহেরপুরে 2001 সালের আগে চাকুরির বিনিময়ে টাকা, ঠিকাদার নিয়ন্ত্রণ এগুলো ছিল না, আমাদের জানার মধ্যে কি কোনো ভুল আছে? জবাব দেবেন কি? কিভাবে ব্যাখ্যা করবেন? এই ব্যাপারটা যেহেতু আমি সরাসরি তো এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম না। দেখেন, রাজনীতি আমি যে কথাটা বললাম যে এটা একটা চলমান প্রক্রিয়া, সবসময় একই ধারায় কিন্তু চলবে না। আজকে যে কারণে আমি বলছি যে বিগত দিনে যা যা হয়েছে আজকে সেটা কিন্তু হবে না। এখন তার আগে ছিল কিনা, তার আগে এমপি ছিলেন প্রফেসর আব্দুল মান্নান, তার আগেও মেহেরপুরে 2001-এর আগে 90 হলো প্রফেসর মান্নান, 96 হয়েছে আহমদ আলী, তারপর 2001 সালে হলেন মাসুদ রহমান। এখন যিনি এই প্রশ্ন করেছেন আমি জানি না উনি সরাসরি ভিকটিম কিনা। যদি ভিকটিম হয় তাহলে সরাসরি বলা উচিত। উনি একটা সাল উল্লেখ করেছেন, তো সেই ক্ষেত্রে আমি গণমাধ্যমের মানুষ যদি বলি, এটা স্বাধীনতা পরবর্তী সময় থেকে যে গভর্নমেন্টই এসছে, এমপিদের আচার আচরণ সব একই আচরণ। আমি ওই জন্যই বলছি, যেহেতু একটা সাল উল্লেখ করেছে সেই কারণে আমার বক্তব্য যে তার আগে ছিল না, ব্যাপারটা কিন্তু এমন না, সবসময়তেই ছিল। তবে ম্যান টু ম্যান ভ্যারি করছে। আহমদ আলী এই কাজটা করতে পারেনি, কখনো শুনিনি আমরা। মান্নান ভাইয়ের ক্ষেত্রেও যে খুব বেশি করেছে এটাও কিন্তু খুব একটা শুনিনি সেই সময়। তবে কিছু কিছু আওয়ামী লীগের নেতাদেরকে সেই সময় দেখেছি কিন্তু আমরা বলতে তারা করেছে। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হচ্ছে যে
মাসুদুরুন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার কারণ জামাত এখন সবচেয়ে সক্রিয় দল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাদের ডিক্লারেশন হয়ে গেছে, ক্যান্ডিডেটকে প্রার্থী ডিক্লারেশন হয়ে গেছে। তিনারা যে কাজটা করছেন সবচেয়ে ভয়ঙ্কর একটা সাংগঠনিক, ভয়ঙ্কর শব্দটা আমি ভুল বললাম, মানে সবচেয়ে বড় সাংগঠনিক যে কর্মকাণ্ডটা, যে মেয়েরা ডোর টু ডোর যাচ্ছে, সেখানে উঠান বৈঠক করছে, যেটা নির্বাচনের সবচেয়ে বড় একটা সেক্টর, যে প্রায় অর্ধেকই হচ্ছে ভোটার মহিলা। যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে কিন্তু তারা যুক্ত আছে। তাহলে যারা সম্ভাব্য এখন বিএনপির প্রার্থী হতে চান, বিএনপির রাজনীতির সাথে এখন কে নমিনেশন পাবেন নোবডি ডোন্ট নো, এটা কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে, তিনাদেরও একটা প্রস্তুতি থাকে। তো মাসুদুরুনের সাথে যেহেতু আপনি আছেন, এদিকে কি মাসুদুরুনের নির্বাচনী কোনো প্রস্তুতির দেখছেন আপনি? হ্যাঁ, মাসুদুরুনের নির্বাচনী প্রস্তুতি সে কিন্তু আরো প্রায়, বিশেষ করে এই কমিটি হওয়ার পর থেকেই আমি লক্ষ্য করছি যে সে ইতিমধ্যেই মেহেরপুরের তার নির্বাচনী এলাকায় সমস্ত ইউনিয়নে এবং কিছু কিছু বড় গ্রামে ইতিমধ্যেই সে মানে অফিস বানিয়েছে নিয়মিত, এবং সেই অফিসগুলো নিয়মিত চলছে। এবং এই অফিসগুলোতে মাসুদুরুন প্রতিদিন একই দিনে 3টে 4টে 5টা অফিস যায়, একই জায়গায় একাধিকবার যায়। আপনি যেমন ইউনিয়ন ওয়ারি সমস্ত ইউনিয়নে মাসুদুরুনের, এখন এইটা আপনি নির্বাচনী অফিস মনে করতে পারেন, আবার দলীয় অফিসও মনে করতে পারেন, সমস্ত জায়গায় সে কিন্তু এইগুলোর মধ্যে দিয়েই তো প্রমাণ হয় যে উনি নির্বাচনের জন্য অবশ্যই প্রস্তুত। নির্বাচনের যে মূল প্রতিপক্ষ যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে আলটিমেট বিএনপির নির্বাচনী প্রতিপক্ষ এখন জামাত। কেন্দ্রে আমরা লক্ষ্য করছি যে জামাতের বিরুদ্ধে বিএনপি এবং বিএনপির বিরুদ্ধে জামাত প্রকাশ্য অবস্থান নিয়েছে, অনেক বক্তব্য আসছে। স্থানীয়ভাবে কি সেটা লক্ষ্য করছেন আপনি? নিজেদের মধ্যে যতটা কাদা ছড়াছড়ি হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জায়গায়, মেহেরপুরে এখনো ওই পর্যায়ে যায়নি, এটা কোন পক্ষ থেকেই আসে। মেহেরপুরের বিএনপি জামাতকে কি রাজাকার বলছে কেন্দ্রের মতো? রাজাকার বিভিন্ন মিটিং এ হয়তো বলার জন্যই বলা, কিন্তু মানে বক্তৃতার প্রেক্ষিতে কিছু কথা তো চলে আসে, সেইভাবে যেটুকু বলা, কিন্তু প্রকৃতপক্ষে মানে ওইভাবে যে খুব মানে চেপে ধরা কোনো বিশেষ দোষ বা বিশেষ ত্রুটিকে চেপে ধরার মতো যে নির্বাচনে যেটা হয় সাধারণত, সেই বক্তব্য এখনো ওনারাও দিচ্ছেন না, আবার বিএনপির পক্ষের আমি লক্ষ্য করি এনারাও দিচ্ছেন না। ইয়েও কি জামাত কি আসলে বিএনপির বিরুদ্ধে মেহেরপুরে তেমন কি কোনো বক্তব্য দিচ্ছে কোথাও? না, আমি তো বললাম ওনাদের এখনো শুনিনি। আনসারুল হক, আপনারও তো নির্বাচনের ক্ষেত্রে যে আশাবাদী যে আপনার এখানে সেক্রেটারি ক্যান্ডিডেট হওয়ার কথা, মাঠে কি নির্বাচনের প্রশ্নে মাঠে আছেন আপনারা? তা তো অবশ্যই। আচ্ছা, নির্বাচন তো মাঠে থাকতেই হবে। জি। এবং নির্বাচন পরিচালনা আমাদেরই করতে হবে। আচ্ছা, এখানে মামা বললেন যে নির্বাচন পরিচালনা করার মতো এই পক্ষে কেউ নেই, মাসুদুরের পক্ষে যোগ্য লোক আছে। আমি মামাকে একটু স্মরণ করে দিতে চাই যে মাসুদুরন বিএনপিতে যোগদান করার আগে আহমদ আলী যখন এমপি ছিলেন তখন আমরাই নির্বাচন পরিচালনা করেছিলাম, আহমদ আলী সাহেব এমপি হয়েছিলেন। এরপরে 96 জোহরা তাজউদ্দিন, এখানে জাতীয় নেতৃত্ব, মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রীর ওয়াইফ, তার তো সারা বাংলাদেশের ডাকসাইটের একজন নেতা, তিনি আহমদ আলীর বিপক্ষে ভোটে দাঁড়িয়েছিলেন। আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী পরিচালনার দক্ষতা দিয়ে তাকে হারিয়ে আহমদ আলী সাহেব এমপি হয়েছে। জোহরা তাজউদ্দিনকে আমি একটু আমাকে ইন্টারাপ্ট করি, একটু মনে করে দিই আমি, সেটা হলো যে ওই নির্বাচনে নিশ্চয় আপনি এখানে ছিলেন কিনা আমি জানি না, মাসুদুরন তখন কিন্তু ওয়ার্কার্স পার্টি, এবং সেই সময় মাসুদুরনের মেহেরপুরে কেবল উঠতি অবস্থা, একটা বেশ ভালো মানে মেহেরপুরে এই কনস্টিটিউশন, মানে শুধু মেহেরপুর না, গাংনী মেহেরপুর, মানে
টোটাল আমাদের জেলাতেই তার সম্পর্কে মানুষের এক ধরনের একটা ভালো ধারণা তৈরি হয়েছে, এবং তখনই তার সাংগঠনিক কিন্তু একটা অবস্থা বিভিন্ন গ্রামগঞ্জে তৈরি হয়েছে। ওই নির্বাচনে মাসুদ অরুণ জোহরা তাজউদ্দিনকে হারানোর ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিল, মানে সে হয়তো সামনে যে বক্তৃতা করে কিন্তু সাংগঠনিকভাবে খুব একটা ভূমিকা পালন করেছিল, যেটা জোহরা তাজউদ্দিন হেরে যেদিন চলে যায় সেই দিন তার নেতাকর্মীদেরকে একটা কথা বলে গেছে, আমার নিশ্চয়ই জানা আছে কিনা আমি জানি না, আপনি আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করলে পাবেন, ওই যে চুল বড় বড় ছেলেটা, ওর কাছে শিখো নির্বাচন কিভাবে হতে পারে। জি আসলে ঠিকই আছে। মাসুদ অরুণ তার ফাদার হিসেবে তো সে করেছে, তা অন্য ক্যান্ডিডেট হলে হয়তো সে অন্য থেকে করতো না। তার আগেও কথা আছে, মাসুদ অরুণের দল থেকেও একজনকে মাসুদ অরুণ ধানের শেষের বিপক্ষে ভোটে দাঁড় করেছিল, আকবর আলী মামার বোধহয় মনে আছে, এবং সেখানে 5,000 ভোট হয়েছিল তাদের। তো বিএনপির রাজনীতিতে বিএনপির ধানের শেষের ক্ষেত্রে কেউ যদি মনে করে এককভাবে আমি পরিচালনা করছি তাও না, আমরা অবশ্যই কথা বলি না, আমাদের যৌথ উদ্যোগে এবং জিয়াউর রহমানের দেশপ্রতি ভালোবাসা, জিয়াউর রহমানের আদর্শ এবং ধানের শেষের জনপ্রিয়তা, এই সব মিলেই ভোটগুলো হয়। হ্যাঁ, ভোট পরিচালনার ক্ষেত্রে কিছু দক্ষ মানুষ তো অবশ্যই প্রয়োজন হয়, দক্ষ মানুষ না থাকলে ভোট তো পরিচালনা করা যাবে না। তা আমরা মনে করি আল্লাহর মর্জি দীর্ঘদিন আমরা তো এই কাজই করে আসছি, সেই 1978 সাল থেকে এ পর্যন্ত। তো আহমদ আলীকে 78-এ আমরা জিতিয়েছি, 91 আমরা অর্থের কাছেই বলবো, অর্থের কাছেই হেরে গেছি কিছু এরিয়ায়, আমরা টোটাল ভোটই আমাদের নিয়ে যেতে পারি আর্থিকভাবে। এখানে ধরেন এই তারপর 96-তে তো বললাম। জি জি। তো সেক্ষেত্রে 96 হয়তো মাসুদ অরুণ আমাদের সহযোগিতা করলে বুঝলাম, কিন্তু একসময় মাসুদ অরুণ বিরোধিতাকারী ক্যান্ডিডেটও দিয়েছিল, তার ক্যান্ডিডেট কত পেয়েছিল সেটাও আমরা দেখেছি। তো সবে মিলি 91-এর আহমদ আলীর পরাজয়, এই ফ্যাক্টরটাই আহমদ আলীকে 96 জেতানোর জন্য অনেক বড় ভূমিকা রেখেছে, আমরা এগুলো করেছি। আচ্ছা, এই যে মাঠে তো এখন ধরেন আওয়ামী লীগ নাই, কিন্তু ভোটাররা তো আছে, আওয়ামী লীগের ভোটাররা। তাহলে এদের সম্পর্কে আপনার ধারণা কি, যে এই ভোটগুলা মানে একটা পার্সেন্টেজ ভোট তো দিতে আসবে, হয়তো বড় একটা পার্সেন্টেজ আসলো না, এরা কোথায় দেবে? এখানে একজন জানতেও চেয়েছে, মায়াবতী নামে একজন, আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক কোন দিকে মুভ করবে উনি জানতে চেয়েছেন। মানুষের আওয়ামী লীগের মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে এখন, এটা আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে দেখছেন, যে তাদের টোটাল নেতারা যখন দেশ ছেড়ে পালিয়েছে, আওয়ামী লীগের লোয়ার লেভেলের নেতারাও খুব ভীত সন্ত্রস্তের মধ্যেই আছে। তাহলে কি তারা ভোট কেন্দ্রে যাবে না? ভোট কেন্দ্রে যাবে না, একবারে যাবে না তা না, সুযোগ পেলে কিছু যাবে, কিছু যাবে না। কাদেরকে ভোট দেবে মনে করছেন? তো সেক্ষেত্রে তারা জায়গা খুঁজবে যেখানে ভোট দিলে তারা নিরাপদ হবে, অন্তত নিরাপদ হবে। এখন নিরাপত্তার জায়গাটা যেহেতু তারা, আমার বিশ্বাস আওয়ামী লীগের আমলে জামাতের নেতাদের খুন করেছে, মানে খুনই বলবো, কারণ তারা যে এগুলো জুডিশিয়াল কিলিং গুলো করেছে, এগুলো তো জুডিশিয়াল কিলিং, এর তো সঠিক বিচার হয়নি। সেই 40 বছর আগের কোনো আলামত নাই, কোনো সাক্ষী নাই, কিছুই নাই, জজ সাহেবকে হুকুম দিয়েছে, হুকুমের রায় হয়েছে, সেই রায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। তো আপনি কি মনে করেন যে তাদের ভিতরে এই ভীতিটা, যে যদি তাহলে কি বিএনপিকে দেবে? যদি যায়, আমার বিশ্বাস যদি যায়, তবে হ্যাঁ বিএনপিকে দেবে, শুধু তাই না, বিএনপিকেও কৌশলী হইতে হবে। বিএনপির সাথে যারা এখন আছে তাদের তো ট্যাগ লাগাচ্ছে যে এরা হচ্ছে যে হাইব্রিড বিএনপি, তাই না? এরা তো হচ্ছে দোসরদের বাঁচানোর দায়িত্ব নিয়েছে এই ধরনের, তাহলে এরা আপনাকে ভোট দেবে কিভাবে? তাহলে
না, এই যে ট্যাগ লাগানো হচ্ছে, জি। তাহলে যদি তাই হয়, বিএনপি যদি হাইব্রিড বিএনপি সব আমাদের এখানেই আসে, ধরেই নিলাম কথা, তাহলে ভোটটাও পাবে, ভোটটাও তো আমরাই পাবো। আনোয়ারুল হক কালু, আমরা একদম শেষ সময় চলে এসেছি, কিভাবে দেখছেন? এটা আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, একটা কথা অবশ্যই ঠিক যে এই ভোট অবশ্যই তারা নিরাপত্তাটাকে প্রধান করবে। সেক্ষেত্রে মেহেরপুরে বিশেষ করে 5 আগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা ছিল, মেহেরপুর তার ব্যতীত কিছুই হয়নি। এই কিছু না হওয়ার পেছনে কারণ যেটা, সেই সময় বিএনপির যারা নেতৃত্ব দিছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের যোগ্যতা। এবং বিএনপির পক্ষে ভোটটা আসবে তখনই, প্রার্থী কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি ব্যক্তিগতভাবে 5 আগস্টের পরবর্তী ঘটনা এবং এই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু তারা সিদ্ধান্তটা নিবে কোন প্রার্থীর পক্ষে ভোটটা দেওয়া যায় যাতে তারা নিরাপদ ভোট দেয়। সেক্ষেত্রে প্রার্থী এখানে গুরুত্বপূর্ণ। 5 আগস্টের পরে তো যারা আসলে বেঁচে গেছে তারা তো ভোট দিতে আসতে পারবে না। সাধারণ সমর্থক যারা, তারা এসে আনসারুল হকও বলছিলেন যে নিরাপত্তা খুঁজবে। আপনাদের কাছে যে নিরাপত্তাটা তাদের আছে, এটা কি আসলে বিএনপি তার রাজনীতি দিয়ে প্রমাণ করতে পেরেছে? যদি পারতো তাহলে কি আসলে ডাকসুর নির্বাচনের ফলাফল কি এই হতো? আপনার জাতীয় পর্যায়ে হয়তো আমাদের বিএনপির অনেক নেতা কর্মীর আচরণের কারণে, কিন্তু আমাদের মূল নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কখনোই এইভাবে কথা বলেনি, মানুষের সাথে থাকতে বলেছে। মানুষের সাথে থাকতে বলা, এটা তো একটা বিমূর্ত ব্যাপার, যে মানে ব্যাপারটা অনেকটা, আপনি মানুষ তো মানুষের সাথেই থাকেন, মানুষের অংশ তো তারা এই সমাজে। আপনি কারণ আপনি একজন অপরাধী, নিশ্চয়ই আপনি তার বিরুদ্ধে অবস্থান নেবেন। একজন সমর্থক, নিরপরাধ সাধারণ মানুষ, সে বিএনপি তো তার ট্র্যাক চেঞ্জ করলো। প্রথম দিকে তো বললো যে আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, তারপরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, তার কার্যক্রম নিষিদ্ধ করলো, তখন স্বাগত জানালো। এখন এটা তো কেন্দ্রীয় বিষয়, এই বিষয়ে আমার মন্তব্য করার যোগ্যতা নেই। আমরা একদম শেষ সময়ে চলে আসছি। ইয়েতে অনেকেই আমাদের সাথে ছিলেন, অনেক প্রশ্নই করেছেন। এই প্রশ্নগুলো মূলত ইতিমধ্যে আলোচনায় উত্তরও আছে, যার কারণে দর্শকবৃন্দ আপনারা তো শুনলেন আলোচনা। এখন যদি 1 মিনিটের মধ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, সার্বিকভাবে যেটা অবস্থা মেহেরপুরের, অন্তত আমরা বলি কেন্দ্রের কথা বাকিরা, তো মেহেরপুরের আওয়ামী লীগের লোকজন আমাদের উপরে টেস্ট আমরা মনে করি। এখন যে অবস্থা চলছে, আমি যে অঞ্চলে দেখেছি যে তারা আমাদেরকে নিরাপদ মনে করে, যেহেতু আমরা কোন রকম অন্যায়, অবিচার, অত্যাচার সাধারণ আমেরিকানদের করিনি। আমাদের কিছু নেতাকর্মী চাইছিল এটা, আমরা বলেছি না, যে তার সঙ্গে আমরা বসবাস করবো, প্রতিহিংসার উত্তরে প্রতিহিংসা না, বরং ভালোবাসা দিই তাদেরকে আমাদের জয় করতে হবে। এবং এটা যদি আমরা পারি, সব জায়গায় করার চেষ্টা করবো, তো আমার বিশ্বাস যে এমনি বিএনপির ভোট তো আপনার জামাতের চাইতে আল্লাহর মধ্যে অনেক বেশি। বিএনপি জামাতে কেন ভোট করি 30-35 হাজার বেশি ভোট পাই, তাতে আমরা ধরে নিলাম তারা ডবলই পাইল। তারপরেও তো আমাদের ভোট তো লাখের উপরে আছেই। আর এই সার্বিক মনে হয় অবস্থার মধ্যে আমার বিশ্বাস যে মেহেরপুরে অন্তত বিএনপির প্রার্থী ব্যাপকভাবে জয়যুক্ত হবে। আনোয়ারুল হক কালু, 1 মিনিটের মধ্যে। আমার শেষ কথা বলতে আমি যেটা বলতে চাই আর কি, যারা বিএনপির নেতা কর্মী সমর্থক যারা আছে, তাদের কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ আছে। বিগত দিনের রাজনীতির সাথে আজকের বাস্তবতা কিন্তু যে ভিন্নতা, এই ভিন্নতাকে সবাইকে উপলব্ধি করার শিখতে হবে। এবং সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ হয়তো আমাদের থাকতে পারে, এই ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে ওঠার মানসিকতাটাও কিন্তু
নেতাকর্মীদেরকে সৃষ্টি করতে হবে। আমি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলি যে এই ব্যক্তিগত পছন্দ অপছন্দকে ঊর্ধ্বে রেখে অবশ্যই বিএনপির সপক্ষে থাকার জন্য সকলকে মানে আজকের বাস্তবতার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। বিগত দিনে অনেক ঘটনা হয়তো ঘটেছে, যে কথাটা আমি প্রথমেই বলার চেষ্টা করেছি, কলা গাছ দিলেই হয়ে যাবে, এই জায়গাতে কিন্তু আজকে রাজনৈতিক বাস্তবতা নেই। সেই বিবেচনা থেকেই কিন্তু সিদ্ধান্ত সবাই। অনেক ধন্যবাদ আনোয়ার হক কালু, অনেক ধন্যবাদ আনসারুল হক। আবার দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন দুই নেতার কথা, আলোচনা হচ্ছে। আমরা চেষ্টা করছি মেহেরপুরের রাজনীতি নিয়ে বিভিন্ন দলের নেতাদেরকে এখানে বসে কথা বলানোর। নিশ্চয়ই ভবিষ্যতে আবার কাউকে নিয়ে বসবো। ভালো থাকবেন ততক্ষণ। শুভরাত্রি।